আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালের ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। তো ঘুম থেকে উঠে বিছানাটা গুছিয়ে তারপরে আমার রুমটা ঝাড়ু দিলাম। ঝাড়ু দিয়ে চুলায় চাটা বসিয়ে দিয়ে আসছি। আর মেয়ে এখনও ঘুম থেকে উঠেনি, ও আজকে দেরিতে উঠছে ঘুম থেকে। তো আমি ড্রয়িং রুমে আসছিলাম যে ঘর ঝাড়ু দিব, তখন উপর দিকে তাকালাম, জানলাটা খুলতে গিয়ে দেখি যে কিছুটা ময়লা হয়েছে, মানে মাকড়সা একটু হালকা বাসা বেঁধেছে। তো আমাদের যেহেতু বাড়ির আশেপাশে অনেক গাছ আছে, তো সেই জন্য একদম তাড়াতাড়ি করেই ময়লা হয়ে যায়। তো সপ্তাহের ভিতরে দু একবার ঝাড়তে হয়, তা না হলে ময়লা হয়ে যায়। তো ঝাড়ু দিয়ে নিলাম। আর এখানে ডাইনিং টেবিলটাকেও মুছে তারপরে চেয়ারগুলো মুছে নিতেছি। মুছে তারপরে ঝাড়ু দিব। এই রুমটা ঝাড়ু দেওয়া হয়নি, তো আমার রুমটা ঝাড়ু দিয়ে এই রুমে চলে আসছি। এসে আমার রুমটা মুছে টুছে তারপরে আসছি। তো সেগুলো আর আপনাদের সাথে ভিডিও করিনি, তো এইখানে অল্প একটু ভিডিও করতেছি। আর আমার কাপড়গুলো কালকে ধুয়েছিলাম, তো সেই কাপড়গুলো শুকিয়েছে, সোফার উপরে এনে রেখেছিলাম ছাদ থেকে। তো এগুলাকে ভাঁজ করে তারপরে এই সোফাটা মুছে তারপরে রুমটাকে ঝাড়ু দিব। তো ঝাড়ু দেওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ ভিডিওটা একটু একটু দেখাতে গেলে অনেক বড় হয়ে যায়। আর প্রতিদিন একই ভিডিও তো দেখাতে ভালো লাগে না, নিজের কাছেও একটা কেমন লাগে, আর আপনারাও হয়তো দেখতে চাবেন না। তো সেই জন্য এক এক দিন এক এক জায়গা থেকে একটু ভিডিও নেই। তো এই তো সোফাটা মুছতেছি। আর আমার এই সোফাগুলো কিন্তু অনেক পুরনো, অনেক দিন হয়ে গেছে। তো প্রায় এগুলার বয়স কম হলেও 15-16 বছর হবে। তো এই সোফাগুলার বয়স, তো যাই হোক, আমি এই সোফাগুলো ফেলাইনি এখনও, যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি আমরা তো আর ইউটিউব থেকে টাকা পাই না, ফেসবুক থেকে টাকা পাই না যে নিজের ইচ্ছে মতো নিজের মনের যে জিনিসগুলো, মানে নিজের মনে যে একটা অনুভূতি আছে যে এটা করব সেটা করব, মনে মনেই থাকে, সেটা প্রকাশ করা হয় না, সেটা আর কিনা হয় না। তো যখন কখনো টাকা পয়সা পাবো ইউটিউব থেকে, তখন নিজের যে স্বপ্নগুলো পূরণ করব। তো যাই হোক, চাটা শুকিয়ে গেছে, এসে দেখি চাটাকে নিয়ে নিলাম। আর মেয়ে উঠেনি, তো আমি একাই নাস্তা করে নিব আজকে। আর আজকে পরোটা বানানো হয়নি, তো একা মানুষ, সেই জন্য ভাবলাম যে একটু বাগরখানি দিয়ে আমি চাটা খেয়ে নিব। আর আমি মিষ্টি বাগরখানিটা একদম পছন্দ করি না, সেটা অনেক মিষ্টি। আমি এমনিতেও মিষ্টি জিনিস খুবই কম পছন্দ করি, মিষ্টি খেতে পারি না। তো সেই জন্য চা দিয়ে যে মিষ্টি ছাড়া যে বাগরখানিটা আছে, তো সেই দুইটা বাগরখানি নিয়েছিলাম যে খাবো, কিন্তু দুইটা খাওয়া হয়নি। একটা বাগরখানি খেয়েছি, পরে আর খেতে ইচ্ছে করতেছিল না, ভালো লাগছিল না, তো একটা রেখে দিলাম। তো একটা বাগরখানি কি আমি ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নিচ্ছি। আর আপনারা পুরান ঢাকায় যারা থাকেন তারা অবশ্য বাগরখানি দিয়ে চা নাস্তা, সেটা আপনাদের সকালের নাস্তা, তো অনেকেই পছন্দ করেন। তো আমি বাগরখানি দিয়ে চাটা খেয়ে নিলাম। আর এখানে মাছগুলাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিছি, তো আপনাদের দেখানোর জন্য আর একটা ধোয়া দিলাম। তো এখানে বাইম মাছ নিয়ে নিছি, নদীর যে ছোট ছোট বাইমগুলো আছে, আমার কাছে এই বাইমটা খেতে অনেক ভালো লাগে বড় বাইম মাছ থেকে। আর বাইম মাছ তো আমার অনেক পছন্দ, প্রিয় মাছ একটা। তো আমি আমার হাজব্যান্ড কিন্তু বাইম মাছটা অনেক পছন্দ করি। তো পোয়া মাছ নিয়ে নিছি 4টার মতো, যেহেতু আমরা মানুষ 4জন। আর দুপুরে আমি আর আমার মেয়ে, আর রাতের বেলা 4জন খাই। তো বাইম মাছ দিয়েই তো আমি খেয়ে নিব, আর মেয়ে অন্য কিছু দিয়ে খাবে। তো আলু দিলাম সাথে, বাইম মাছের সাথে একটু সাশ্রয় হওয়ার জন্য ছোট একটা আলু দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও খেতে পারেন। আর যারা যারা বাইম মাছ পছন্দ করেন তারা তো জানেন যে বাইম মাছ কতটা মজা। তো আমি সেজন্য বাইম মাছ রান্না করবো আজকে। আর এখানে কলমি শাক নিয়েছি। শাকের যে এত দাম হয়েছে কি বলবো, এই শাকগুলো, কলমি শাকগুলো আগে 5 টাকা আটি আমাদের এখানে বিক্রি করতে, এখন 15 টাকা আটি বিক্রি করে। তো একটু শাক কতটুকু হয়ে যায় মিশে, দেখেন 2 আটি শাক আনছি 30 টাকা দিয়ে, একদম মিশে অল্প একটু হয়ে গেছে। তো কি খাবো বলেন, এত দাম সব জিনিস। তো যাই হোক, শাকটাকে আমি ধুয়ে পরিষ্কার করে লবণ কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর এই ফাঁকে আমি মাছগুলোকে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছিলাম। তো শাকটা এই ফাঁকে আমার সেদ্ধ হয়ে গেছে একদম। আর এখন আমি শাকটাকে বাগার দিয়ে নিব। একটু বেশি করে রসুন দিলে শাকে কিন্তু খেতে শাক মজা হয় বেশি। আর শাকে রসুনটা আমি সবসময় বেশি খাই, তো বেশি করে একটু রসুন দিলাম। আর দিলাম পেঁয়াজ, আর তেল দিলাম, দিয়ে তারপরে শাকটাকে আমি বাগার দিয়ে নিতেছি। আর কলমি শাকটা কিন্তু আমার অনেক ভালো লাগে খেতে, কার কার পছন্দ জানি না, আমার কাছে
চিংড়ি মাছ দিলে আরও বেশি মজা হয়। তো সব সময় তো চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়, আজকে চিংড়ি মাছ ছাড়াই শাকটাকে ভাজি করে নিলাম। আর এখন বাইম মাছটাকে ভুনা করে নিব, যেহেতু একা হাতে করতে হয় সেজন্য একটা একটা করে হচ্ছে বসাচ্ছি। আর এখানে পেঁয়াজটাকে কিন্তু আমি লম্বা করে কাটিনি, গোল গোল করে কেটেছি। গোল বলতে মানে প্রথমে হচ্ছে কুচি কুচি করে নিছি, তারপরে মাঝখান দিয়ে একটা ফালি দিয়ে নিছি পাতাইলা করে। তো এইভাবেই হচ্ছে আমাদের দেশে বাইম মাছ রান্না করলে পেঁয়াজ কাটে। আর পেঁয়াজটাকে কিন্তু আমি তেলে ভাজবো না, বাইম মাছ রান্না করলে আমি কখনো তেলে পেঁয়াজ ভাজি না। পেঁয়াজের এইভাবে দিয়ে হচ্ছে পেঁয়াজটাকে 2-3 মিনিটের মতো ভাজি, তারপরেই হচ্ছে আমি মশলাটা দিয়ে দিই। যেহেতু এটা বাইম মাছ ভুনা করব, পেঁয়াজটাকে কষিয়ে নিব, কষিয়ে সিদ্ধ করে নিব। আর যদি আপনারা অন্য মাছ রান্না করেন তাহলে কিন্তু পেঁয়াজটাকে ভেজে নেবেন। আর আমি এখানে হচ্ছে যখনই বাইম মাছ রান্না করি পেঁয়াজ কষিয়ে রান্না করি। তো পেঁয়াজটাকে হচ্ছে আমি সামান্য 2-3 মিনিটের মতো তেলের ভিতরে দিচ্ছি, দিয়ে তারপরে হচ্ছে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। আর বাইম মাছটা কিন্তু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে, তো আমি একটু বাইম মাছ বরাবরই ঝাল করে রান্না করি। আর দিয়ে দিলাম লবণ, দিয়ে তারপরে হচ্ছে এই পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব পেঁয়াজটাকে সেদ্ধ করার জন্য। তো পেঁয়াজটা মশলার সাথে একদম সেদ্ধ হয়ে যাবে, ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। আর এখানে কিন্তু আমি আদা রসুন ব্যবহার করি না। আমি নদীর যে বাইম মাছটা সেটাতে রান্না করলে আদা রসুন দিলে আমার কাছে মনে হয় যে নদীর মাছের যে একটা ফ্লেভার, সেই ফ্লেভারটা পাওয়া যায় না। তো সেই জন্য আদা রসুনটা আমি দিই না। আপনারা খাইলে কিন্তু দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, এখন আমি আলু আর হচ্ছে মাছটা একসাথে দিয়ে দিব। তো এই মাছটা কিন্তু আমার অনেক পছন্দ, কি বলবো, নিজের পছন্দের মাছ খেতে কিন্তু ভালোই লাগে। তো এখন আবার হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু এটা কাঁচা রান্না করতেছি, তো সেই জন্য হচ্ছে ভালোভাবে একটু কষানোর দরকার আছে। তো সেই জন্য আলু দিয়ে সাথে একসাথে আমি একদম কষিয়ে নিব। এখন আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এই পানিটা একদম শুকিয়ে কষানো হয়ে যাবে। তারপরে হচ্ছে আমি ফিরে আসছি। আর এইখানে হচ্ছে আমি পেঁয়াজ ভাজতেছি। পোয়া মাছটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, তো সেই মাছটা আমি এখন ভুনা করব পেঁয়াজ দিয়ে, সেজন্য পেঁয়াজটাকে ভাজতেছি। তো পেঁয়াজ না ভাজলে কিন্তু মাছটা আবার কাঁচা কাঁচা লাগবে, সেই জন্য পেঁয়াজটাকে ভেজে নিতেছি। ভেজে তারপরে হচ্ছে মাছটা ভুনা করব। আর এই দিকে হচ্ছে আমার বাইম মাছের ভুনাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন হচ্ছে আবার একটু পানি দিয়ে দিব, এই পানিটা দিয়ে একবারে পুরোপুরি রান্নাটা শেষ করে নিব। আর সাথে কিন্তু অবশ্যই ধনেপাতা দিতে হবে। নদীর মাছে ধনেপাতা না দিলে মনে হয় যে মজাই হয় না, স্বাদই লাগে না। তো আমি হচ্ছে বিলাতি যে ধনেপাতাটা সেটা দিছি, দেশি পাতাটা আনা হয়নি। আর দিয়ে এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর এইদিকে হচ্ছে আমার পোয়া মাছের যে রান্নাটা সেটাও কিন্তু প্রায় হয়ে গেছে। তো লবণ চেকে হচ্ছে আমি এখনও নামিয়ে নিব। আর আজকে কিন্তু রান্নাটা ঝটপট করে তাড়াতাড়ি হয়ে গেছে, যেহেতু রান্না একদম কম রান্না করছি, সেজন্য বেশি রান্না করিনি। কেন জানি না আজকে আমার কাজগুলো তাড়াতাড়ি আগিয়ে গেছে, তাড়াতাড়ি হয়ে গেছে। তো সংসারে সকালবেলা উঠে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর আমার এই তো মাছের ভুনাটা কিন্তু হয়ে গেছে, বাইম মাছের ভুনাটা আপনারা চাইলে কিন্তু আর একটু ঝোল রাখতে পারেন। আমার কাছে মনে হয় এইরকম করে রান্না করলে বাইম মাছ খেতে সবচেয়ে বেশি মজা হয়। আর যারা ঝোল করে খেতে চান ঝোল খেতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমার রান্না টান্না একদম কমপ্লিট হয়ে গেছে, ডাইনিং টেবিলে খাবারের জন্য রেডি হয়ে গেছি। এখন তো প্রায় 3টার মতো বেজে গেছে। তো আমি কিন্তু শাকের সাথে কাঁচামরিচ না হলে আমার একদম চলেই না। আর মেয়ে তো আজকে এখন ভাত খাবে না, এখন তো 3টার মতো বাজে, ওকে ডাকছিলাম, ও বলতেছে খাবে না। তো আমি একা একাই আজকে দুপুরে খেয়ে নিলাম, সকালেও নাস্তাটা একাই করে নিছি। আর এই তো আমি শাক দিয়ে কিন্তু ভাত খেতেছি, আপনাদের সাথে শেয়ার করলাম আজকে খাবারের রেসিপি, ভিডিওটাও দিলাম আপনাদের সাথে। তো কাঁচামরিচ দিয়ে ভাত খেতে, শাক দিয়ে কার কার পছন্দ জানি না, আমার তো অনেক ভালো লাগে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে আরেকটা কাজ করছি, তো আপনাদের সাথে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই আমি শেয়ার করব। আপনাদের উপকার যদি হয় আমার এই ভিডিওটা দেখে, তাহলে সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো ঘরে আমার কিছু কাপড় ছিল, তো আমি পর্দা বানিয়েছি, সেই কাপড় একটুখানি বেশি হয়েছিল, তো আমি রেখে দিয়েছিলাম। তো অনেক দিন পরে আজকে ভাবলাম যে এই কাপড়টা আমি অনেক দিন হয়েছে রেখে দিয়েছি, তো সেটা দিয়ে একটা কিছু করি। তো আমি হচ্ছে মাথায় আসলো যে ডাইনিং টেবিলের জন্য একটা কিছু বানাই। তো অনেকেই তো কিনে আনে, আমি কিনে আনবো কেন, তো আমি হচ্ছে এটা দিয়ে বানিয়ে দেখি আমার ডাইনিং টেবিলের লুকটা কি চেঞ্জ হয় নাকি।
তো সেই জন্য এই কাপড়টাকে আমি নিয়ে নিলাম। আর আমি হচ্ছে মেপে নিব, আমার যতটুকু দরকার ততটুকু নিব, আর বাকিটা হচ্ছে আমি মেপে চক দিয়ে দাগ দিয়ে তারপরে কেটে ফেলে দিব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হাত দিয়ে এক হাতে মোবাইল, আরেক হাতে কিন্তু আমি দেখাইতেছি, তো সব কিছু তো দেখানো যাচ্ছে না, তো আপনারা দেখে বুঝে নেবেন। তো আমি ফিতা দিয়ে মেপে তারপরে হচ্ছে চক দিয়ে দাগ দিয়ে নিয়েছি। তো আমি 1 ইঞ্চির মতো কেটে ফেলে দিব এখানে, আর 1.5 ইঞ্চির মতো আমি বটে তারপরে হচ্ছে সেলাই করব। তাহলে আমার যে যতটুকু দরকার পারফেক্ট সেই অনুযায়ী আর কি জিনিসটা হয়ে যাবে। আর দেখুন গুলু কিন্তু আমার সাথে এসে বসে বসে দেখতেছে আমি কি করতেছি। ও কিন্তু অনেক দুষ্টামি করে, কাপড়টাকে কিন্তু একটু পরেই দেখবেন হাত দিয়ে ধরে একদম টানাটানি করবে। তো এই দেখেন ধরে ফেলছে কিন্তু হাত দিয়ে। ও কিন্তু দুষ্টু অনেক, আমি যেখানেই যাই আমার পিছন পিছন যায়, অনেক সময় কিন্তু আমার বুকের উপর এটে বসে 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 কিন্তু আমার সাথে কথা বলে। অবশ্য আমি ওর কথা বুঝি না, কিন্তু ও যে আমার সাথে কথা বলে সেটা কিন্তু আমি বুঝি। তো যাই হোক, যারা পালে তারাই জানে পালা জিনিসের যে কত মহাব্বত মায়া। আর এখানে হচ্ছে আমি 2টা দাগ দিয়ে নিছি। তো 2টা দাগের যে দ্বিতীয় দাগটা, সেই দাগের উপর দিয়ে কিন্তু আমি হচ্ছে এটাকে সেলাই করে নিতেছি। আর প্রথম দাগটা দিয়ে হচ্ছে আমি ভেঙে নিছি, তো সুবিধার জন্য আপনাদেরকে দেখানোর জন্য। আর এই যে একটা বালিশের কাভারও বানিয়ে নিলাম। পুরনো বিছানার চাদর ছিল, তো চাদরের কিন্তু আমাদের মাঝখান দিয়ে চাদর নষ্ট হয়ে যায়, আর সাইডে কিন্তু নতুন থাকে। তো সাইডের কাপড় দিয়ে হচ্ছে আমি একটা কোল বালিশের কাভার বানিয়ে নিলাম। তো ঘরে থাকা কাপড় দিয়ে যাদের বাসায় মেশিন আছে তারা কিন্তু এইভাবে করে অনেক কিছু বানিয়ে নিতে পারেন মন মতো। আর আমাদের সংসারে কিন্তু অনেক টাকা বেঁচে যায়, অনেক সাশ্রয়ী হয়। তো বুদ্ধি করে সংসারে একটু এদিক সেদিক করলে কিন্তু আমরা অনেক কিছু সংসারের জন্য কিন্তু অনেক টাকা পয়সা আমরা জমাতে পারি, আগাতে পারি। তো আমার এই যে ডাইনিং টেবিলের জন্য আমি যেই জিনিসটা বানালাম, তো সেটা কিন্তু হয়ে গেছে, দেখুন পুরোপুরি শিলিয়ে নিছি। আর বালিশের কাভারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমি আপনাদেরকে ঢুকিয়ে কাভারটা বালিশের ভিতরে তারপরে দেখাচ্ছি, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। আর এভাবে কিন্তু আপনারা চাইলে কিন্তু ঘরে যে চাদরগুলো থাকে পুরনো সাইডের কাপড় দিয়ে কিন্তু আপনারা বালিশের কাভার বানিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু মাথার বালিশের কাভারও বানাতে পারি, আমার যেহেতু ঘরে সেলাই মেশিন আছে। নিজেদের জন্য টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই, আর নিজেদের যে পরার যে 3 পিসগুলো আছে সেগুলোও কিন্তু আমি সেলাই করে নিই। তো আপনারা চাইলে কিন্তু এভাবে মেশিন দেখে মেশিন কিনে কিন্তু সেলাই করতে পারেন। আর দেখেন আমার ডাইনিং টেবিলের লুকটা কতটা সুন্দর লাগছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব দিবেন, লাইক দিবেন, আর পাশে থাকবেন সবাই। তো এই তো আমার সুন্দর করে হয়ে গেছে, দেখুন দেখতে কতটা ভালো লাগছে। তো আপনারা চাইলেই কিন্তু এভাবে ঘরে যে কাপড় থাকে অনেক সময়, তো সেগুলো দিয়ে কিন্তু বুদ্ধি করে এগুলা একটা কিছু বানিয়ে